হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রণজয়। তো আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও দিতে চলেছি। তো ভিডিওটা হচ্ছে দ্য হিন্দুর এডিটোরিয়াল অ্যানালাইসিস। তো অনেক দিন ধরে ভাবছি কী করব, তো এটা আমি শুরু করতে যাচ্ছি একটা নতুন সেগমেন্ট। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের সাপোর্ট আসে, তাহলে আমি এটা রোজই করব, হিন্দুর এডিটোরিয়াল অ্যানালাইসিস। ওকে, তো ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে 1 জানুয়ারি 2022 দ্য হিন্দুর এডিটোরিয়াল অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো আজ হচ্ছে 2 jan। তো বলতে পারো যে আজকে কেন এডিটোরিয়াল অ্যানালাইসিস করছি না, তো যেহেতু আজকে সানডে এবং হিন্দুর দ্য এডিটোরিয়াল আসে না, তো দ্যাটস ওয়াই আমরা বছরের প্রথম, যেটা 1 জানুয়ারি 2022, তারই এডিটোরিয়াল অ্যানালাইসিস করব। এখন প্রশ্ন হচ্ছে যে এডিটোরিয়াল আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। দেখো, ভেরিয়াস এক্সামে ডেসক্রিপটিভ ইংলিশ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স দুটো জিনিসই কিন্তু আসে। তোমাকে কোনো না কোনো স্টেজে গিয়ে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ অথবা ইংলিশের যে কনস্ট্রাকশন জিনিসগুলো তোমাকে করতেই হবে। তো এই ক্ষেত্রে তোমরা যে যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, লাইক যদি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, আদার যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সেখানে কিন্তু যেখানে ইংলিশ আসে এবং তার ডেসক্রিপটিভ আসে, সেখানে কিন্তু এডিটোরিয়াল তোমাকে দারুণভাবে হেল্প করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও সাথে আছে। এবার ব্যাপারটা হচ্ছে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই আমি করছি না, আমি এডিটোরিয়ালটাই আপাতত শুরু করছি। যেহেতু দ্য হিন্দু একটা বিশাল বড় পেপার এবং সব কিছুই প্রায় কভারেজ করে, তো এডিটোরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো সেগমেন্টে হয়। তো পরে যদি তোমাদের সাপোর্ট আসে, তাহলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদাভাবে করবো। এখন যেহেতু চ্যানেলটা আমি প্রথমত ইংলিশ ওরিয়েন্টেডই রেখেছি, সেই কারণে এই জিনিসটা হচ্ছে প্রথমে এডিটোরিয়াল কেন্দ্রিকই থাকবে, অর্থাৎ ইংলিশের ওপর মেনলি ফোকাস থাকবে। আচ্ছা, তো চলো, আজ দেখতে পাচ্ছ যে 1 জানুয়ারি 2022 দ্য হিন্দুর এডিটোরিয়াল আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি এখন। ওকে, তো চলো, টাইম ওয়েস্ট না করে আমি শুরু করছি। তো আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হোপ ইউ আর ডুইং ওয়েল। তোমরা সবাই ভালো থাকো, নতুন বছরে খুব ভালো করে কাটাও। চলো, এখন ডাইরেক্ট আমরা এডিটোরিয়ালে চলে যাচ্ছি। আচ্ছা, একটু স্ক্রোল করতে দাও, যেহেতু একটা পেপার, আমাকে একটু স্ক্রোল করে নামাতে দাও। এডিটোরিয়াল আই থিঙ্ক চলে আসবে। হ্যাঁ, দেখো, তো প্রথম যে এডিটোরিয়ালটা আমরা তোমাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, বা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই এডিটোরিয়ালটা। ওকে, এই এডিটোরিয়ালটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এটা বলছে কি, নিডলেস প্রভোকেশন, অর্থাৎ এমন একটা প্রভোকেশন যেটা একদম নিডলেস, যার কোনো মূল্যই নেই, যেটা কোনো প্রয়োজনহীন, অপ্রয়োজনীয় একটা প্রভোকেশন এখানে করতে যাচ্ছি। এই আর্টিকেলটা মূলত বলতে চাইছে যে চায়নার ব্যাপারে, চায়না এবং ইন্ডিয়ার সাথে যে বর্ডার ডিসপিউটের যে প্রবলেমগুলো চলছে, সেগুলো তোমরা জানোই। বিভিন্ন জায়গায় চায়নার সাথে ইন্ডিয়ার যে একটা খুব ঝামেলা চলছে বর্ডার ডিসপিউটকে কেন্দ্র করে, সেই ঝামেলা নিয়ে এটা বলা রয়েছে। এবং এতে আরেকটা ডেভেলপমেন্টও হয়েছে ঝামেলাটি নিয়ে, সেটা এখানে বলা হয়েছে। দেখো, মূলত যে আমাদের নর্থ ইস্টের যে সমস্ত জায়গাগুলো আছে, অর্থাৎ বিশেষ করে আমাদের ইস্টার্ন পয়েন্ট, যেখানে আমাদের কিবিথু, অরুণাচল প্রদেশ এবং আরও যেসব নর্থ ইস্টের স্টেটগুলো আছে, মণিপুর, আসাম, সিকিম, মেঘালয়, এই সমস্ত জায়গাগুলো কী করছে, এই সমস্ত জায়গাগুলো থেকে চায়না কিন্তু তোমার ট্রেসপাস করছে, অর্থাৎ ঢুকে যাচ্ছে এই জায়গাগুলো থেকে। চায়না এই জায়গাগুলো থেকে ভারতের এই পজিশনগুলোকে কেন্দ্র করে চায়না এখান থেকে ঢুকে যাচ্ছে। এবং এখানে এটাই বলতে চেয়েছে যে মূলত অরুণাচল প্রদেশ, যেহেতু আমাদের মোস্ট ইস্টার্ন পয়েন্ট অরুণাচল প্রদেশেই আছে, তো অরুণাচল প্রদেশে এখানে কি করছে, চায়না ঢুকে এসছে। এবং এখানে কি বলছে দেখো, একটু বড় করে লেখাটা, ইন্ডিয়া চায়না মাস্ট অ্যাডেড টু পাস্ট এগ্রিমেন্টস টু কিপ দ্য পিস অ্যালং দ্য বর্ডার। এবং চায়নাকে কিন্তু এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। অ্যাডের মানে কি, অ্যাডের মানে হচ্ছে মেনে চলা, অর্থাৎ ওবে করা। তো এই যে বর্ডার ডিসপিউটের বিষয়গুলো আছে, এটা সম্পর্কে কিন্তু মেনে চলতে হবে, যেহেতু এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ভারতে দ্য হিন্দুর হয়ে এটা কিন্তু প্রকাশ পেয়েছে। মূলত বিষয়টা কী হয়েছে, যে চায়না, দেখো, দ্য চাইনিজ গভর্নমেন্টস অ্যানাউন্সমেন্টস অন December 13, চাইনিজ গভর্নমেন্ট 30 তারিখে অ্যানাউন্স করেছে যে ইট হ্যাড কাম উইথ ইটস ওন নেমস অর 15 প্লেসেস ইন দ্য অরুণাচল প্রদেশ কুড নট হ্যাভ কাম এ মোর অফ প্রিকারিয়াস মোমেন্ট অফ অন অ্যান্ড রেডি স্ট্রেন্ট রিলেশনশিপ। অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যে চায়না কী করেছে, তার 15খানা ভিলেজ, অর্থাৎ অরুণাচল প্রদেশের 15টা ভিলেজের নাম পাল্টে দিয়েছে। এটা কেমন আশ্চর্য ব্যাপার, তাই না? অরুণাচল প্রদেশ আমাদের ভারতের অংশ, এবার চায়না কী করেছে, সে নিজে থেকে ওখানে ট্রেসপ্যাস করেছে এবং অরুণাচল প্রদেশের 15টা
ভিলেজের নাম ওরা নিজেরাই রেখে দিয়েছে এবং অরুণাচল প্রদেশেরও নাম রেখে দিয়েছে। এবং অরুণাচল প্রদেশের কি নাম রেখে দিয়েছে এখান থেকে দেখো, সাউথ তিবেত, অর্থাৎ অরুণাচল প্রদেশের ওরা নাম রেখে দিয়েছে কিন্তু সাউথ তিবেত। এবং অরুণাচল প্রদেশের 15টা গ্রামের ওরা নিজেদের মতো নামকরণ করে দিয়েছে, মানে যাচ্ছে তাই কাণ্ড। এরপরে দেখো কি বলছে, এবং ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেড ইন এ স্টেটমেন্ট ইন রেসপন্স টু দ্য মুভ দ্য অ্যাগ্রেসিভ ইনভেন্টেড নেমস উইল নট অল্টার। অর্থাৎ এবার স্বাভাবিক কথাই, যখন আমাদের চাইনিজ গভর্নমেন্ট নাম দিল এবং সেটা তো আমরা কখনোই মানবো না, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলে দিয়েছে যে নাম দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, নাম যে কেউ দিতে পারে, তবে যা নাম ছিল অর্থাৎ অরুণাচল প্রদেশ যেমন ছিল, অরুণাচল প্রদেশের 15টা গ্রামের নাম যেমন ছিল ঠিক তেমনই থাকবে। এটা তো স্বাভাবিক কথা, এরা কিন্তু এখান থেকে শুরু করছে। আচ্ছা, এখানে আমি আরেকটা বলছি, আমি কিন্তু পুরো লাইন বাই লাইন এখানে বলছি না, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তো প্রথমে ভিডিও শুরুর আগে এগুলো একবার পড়ে নিই, যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমার মনে হচ্ছে আমি সেগুলো কিন্তু বলছি, সমস্ত কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমি পড়াবো না, তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর 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 লম্বা হয়ে যাবে। এবার দেখো কি বলছে, এবং এই কথাটা এটা যে শুরু করেছে এটা কিন্তু প্রথমে না, এর আগে 2017 সালে জিনপিং সরকারের সময় কি করে, তারা কিন্তু নিজেদের মতন করে একটা ম্যাপ বের করে এবং এইসব জায়গাগুলোর নাম চেঞ্জ করে দেয়। এবং এই 15টা ভিলেজের নাম ওরা কিন্তু পুরো চাইনিজ নামে রেখেছে, সেগুলো প্রোনাউন্সিয়েশন করাও খুব কঠিন, যেমন মাওসিসং, জিনভিং, এরকম করে ওরা 15টা ভিলেজের নাম রেখে দিয়েছে। এবং রিসেন্টলি এটা করেছে কারণ হচ্ছে চাইনিজ অথরাইজড ইস্যুড অফিসিয়াল নেমস অফ 6 প্লেসেস অফ অরুণাচল প্রদেশ, এবং 6টা অফিসিয়াল পেজ রেখে দিয়েছে, ওভারঅল 15টা। দ্য ফার্স্ট ইনস্টেন্স ফলোড বাই ভিজিট টু দ্য দালাই লামা টু দ্য স্টেট। আচ্ছা, যখন দালাই লামা এখানে আসে, মানে কয়েক বছর আগে, তো তখন যখন আসে এটা তখন থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হয়, অর্থাৎ 2017 সাল থেকেই এই জিনিসটা শুরু হয় এবং তারা নামকরণ করতে শুরু করে। এবং রিসেন্টলি তারা হচ্ছে মানে চাইনিজ গভর্নমেন্ট একটা ম্যাপ বের করছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল। আচ্ছা, এই লিস্ট কী কী কভার করছে দেখো। এবং আরেকটা কথা বলে রাখছি যে দলাই লামা ও কিন্তু তিব্বত থেকে পালিয়ে ভারতে আসে 2017 সালে, সেই সময় প্রথমবার করা হয়, সেকেন্ড টাইম এখন করা হচ্ছে। এবং দেখো কী বলছে, দ্য লিস্ট কভার্স 11 আউট অফ অরুণাচল প্রদেশ 25 ডিস্ট্রিক্টস এক্সটেন্ডিং ফ্রম তাওয়াং ইন দ্য ওয়েস্ট দিবাং ভ্যালি, অর্থাৎ তাওয়াং থেকে ওয়েস্টে দিবাং ভ্যালি পর্যন্ত এইখানের মধ্যে 25টা জায়গার মধ্যে 11টা জায়গাকে এরা নামকরণ করে দিয়েছে। দ্য স্প্রেড অফ লোকেশন সাজেস্ট প্লেসেস ওয়ার চুজেন টু রিটারিয়েট চাইনিজ ক্লেমস টু দ্য হোল স্টেট। এবং এখানকার আস্তে আস্তে তারা কী করছে, তারা রিটারিয়েট করে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করে তারা কী করবে, আস্তে আস্তে কী করবে, যাতে 15টা ভিলেজের আছে এবং 15টা ভিলেজ থেকে শুরু করে তারা সমস্ত জায়গাটাকে কিন্তু অকুপাই করার চেষ্টা করবে। এবং এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা হয়েছে। এছাড়াও কি হয়েছে দেখো, এখানে আরেকটা জিনিস বলছে যে দ্য নেমিং অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড অ্যাহেড অফ এ নিউ বর্ডার ল কামিং আপ ইন্টু 4 জানুয়ারি 2022। এবং 2022-এর 1 জানুয়ারি থেকে চায়না একটা বর্ডার ল কিন্তু ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। বর্ডার লটা কি, এই বর্ডার লটাতে নতুন বর্ডার ল বলেছে যে চাইনিজ আর্মি যদি কোনো জায়গা ডিসপিউট নিয়ে কোনো স্থানকে তারা অকুপাই করে, সেখানে কিন্তু চাইনিজ গভর্নমেন্টের পুরোপুরি সাপোর্ট থাকবে, এই নিয়ে কোনো ব্যাপার নেই। আজকে যদি চাইনিজ মিলিটারি এসে একটা জায়গায় গিয়ে বলে এইটা আমাদের দখল, এটা চায়না, তো চাইনিজ গভর্নমেন্ট বাধ্য থাকবে যে সেটা ওদেরকে সাপোর্ট করবে, হ্যাঁ এটা চায়নার দখল। এটাই হচ্ছে ফার্স্ট লতে বলেছে। এবং এখানে বলতে চেয়েছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এখানে কিন্তু প্রচুর সমস্যা চলছে, আমরা আগে দেখেছি, এবং এখন দিবাং ভ্যালিতেও খুব সমস্যা চলছে এই বিষয়টা নিয়ে, বিশেষত অরুণাচল প্রদেশে যেভাবে ট্রেসপাসার্সরা ঢুকে এসছে। এবং এটা ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য খুব বিপজ্জনক একটা কথা, যে চাইনিজরা যদি এইভাবে আস্তে আস্তে অরুণাচল প্রদেশটাকে কিন্তু প্রায় কবজা করে নিচ্ছে, এই সময় যদি তারা ঢুকে আসে, এটা কিন্তু খুব ক্ষতিকারক একটা দিক। কেননা তুমি বলতে পারো যে যখন 1962-তে জওহরলাল নেহরুর সময় ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়, তো সে সময় কিন্তু চাইনিজ সোলজার্সরা প্রায় ঢুকে এসেছিলো, প্রায় অরুণাচল প্রদেশে ঢুকে এসেছিলো। এবং সেটা তো জানোই যে এই যুদ্ধে ভারত হেরে গিয়েছিল এবং তারপরে জওহরলাল নেহরুর মৃত্যুও হয়, এত তিনি সইতে পারেননি এই হারটাকে। এবং এই সময় কিন্তু ঢুকে এসেছিলো, এবং তারপরে কিন্তু পরবর্তী গভর্নমেন্ট এসে কোনোভাবে তাদেরকে বার করে, কিন্তু রিসেন্টলি আবার দেখা যাচ্ছে এইটা চলে আসছে। আচ্ছা, তারপরে কী বলছে দেখো, ইয়েট বেজিং হ্যাড এ ভেরি ডিফারেন্ট ভিউ অন ইন্ডিয়াস ওন ইন্টারনাল রিঅর্গানাইজেশন অফ জম্মু কাশ্মীর ইন 2019। অর্থাৎ রিঅর্গানাইজেশন যে একটা ব্যাপার হয়েছে, অর্থাৎ তোমরা জানো 370 ধারা এবং 35-এর এ ধারা উঠে যায়, তো সেখান থেকে কিন্তু একটা সেই জায়গা থেকে আমাদের হয়তো নর্থ থেকে কিন্তু সেখান থেকে একটা বিশাল বড় একটা
ঝামেলা সৃষ্টি হচ্ছে। চাইনিজ গভর্নমেন্ট ওখানকার যারা রেসিডেন্টস আছে কাশ্মীরে, যারা এটাকে সাপোর্ট করছে না, তাদের সাথে কিন্তু চায়না হাত মেলাচ্ছে, এবং হাত মিলিয়ে এই পয়েন্টগুলো তারা কিন্তু করছে। তো এই ছিল এখানে আর্টিকেলে এইটুকুনি বলা আছে, এই মেন পয়েন্টগুলো তোমাকে এখানে বলে দিলাম। ওকে, চলো এবার নেক্সট, চলো দেখা নেক্সট কী দেখাচ্ছি সেটা দেখি। আচ্ছা, তাহলে এটা নেক্সট, হ্যাঁ চলো আমরা নেক্সট আর্টিকেলটা দেখব। দেখো, নেক্সট আর্টিকেল আছে প্রিপেয়ার ফর দ্য ওস্ট। অর্থাৎ তোমরা জানো যে এখন ওমিক্রন ভাইরাস কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। ওমিক্রন ভাইরাসের একটা বিশাল বড় থ্রেট আমরা এখন দেখতে পাচ্ছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়াতে নয়। সেইখানে বলা আছে যে ওয়ার্স্টের জন্য প্রিপেয়ার করতে হবে। কী বলছে দেখো, পলিসি মেকার্স মাস্ট টেক দ্য ওমিক্রন থ্রেট সিরিয়াসলি অ্যান্ড ইনক্রিজ টেস্টিং। অর্থাৎ পলিটি মেকার্সরা কিন্তু, যেহেতু তোমরা জানো যে পরবর্তী 2-3 মাসের মধ্যে আমাদের 6টা রাজ্যে ইনক্লুডিং ইউপি, সেখানে কিন্তু বিধানসভা ইলেকশন আছে। তো পলিসি মেকার যারা রয়েছে, অর্থাৎ পলিটিশিয়ান যারা রয়েছে, তাদেরকে কিন্তু এই থ্রেটটাকে বুঝতে হবে। শুধুমাত্র কেন্দ্রের সরকারের উপর দোষ দিলে হবে না। যে 6টা জায়গায় আছে সেখানে কিন্তু ভোট আছে, সেই সমস্ত বিধানসভায় ভোট আছে, তো তাদেরও কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে, তাই না? তো রিসেন্টলি তাদেরকে বলা হয়েছে যে ভোট আছে, র্যালি বেরোবে, প্রচুর আসবে যাবে, লোক যাবে, প্রচুর ভোটে। তো আমরা দেখেছি আগেরবার যেভাবে করোনার সেকেন্ড ওয়েভটা আসলো আমাদের পশ্চিমবঙ্গ চোখে, আরও ভোটের জন্য যে প্রবলেমগুলো শুরু হলো। তো এটাই বলতে চাইছি। তো এটা আগে বলে দিই যে এর আগে নাকি বলা হয়েছিল, কেন্দ্র থেকে একটা অফার এসেছিলো 6টা রাজ্যে, যে যেহেতু একটা ওমিক্রনের থ্রেট আসছে আমাদের এখানে, ওমিক্রন ভ্যারিয়েন্টের একটা থ্রেট আসছে, সে কারণে কি আমরা যে ইলেকশনটাকে কোনোভাবে স্থগিত করতে পারি বা পোস্টপোন করতে, তারা কিন্তু একদম বলে দিচ্ছে না, ইলেকশন কিন্তু শিডিউল ডেটেই হবে। এবং এরপরে নির্বাচন কমিশনের 2 দিন আগে একটা আর্টিকেল আসে, মানে বলা হয় যে সেখানে এটা বলা হয় যে ইলেকশন কিন্তু অ্যাজ অন ডেটই হবে। তো দেখো কি বলছে, ওমিক্রন ভেরিয়েন্ট ইজ গ্যালোপিং অ্যাক্রস দ্য ইউএস অ্যান্ড মেনি কান্ট্রিজ ইন ইউরোপ। অর্থাৎ ওমিক্রন এটা কিন্তু গ্যালোপ করে নিচ্ছে, খুব একবারে গিলে নিচ্ছে, থাবাটা একদম চারিদিকে বসিয়ে দিচ্ছে ইউএস এবং আদার যে কান্ট্রিগুলো আছে সেখানে। এবং এইখানে দেখো প্রচুর কেস পাওয়া গেছে। এই 27শে ডিসেম্বর 0.5 মিলিয়ন কেসেস পাওয়া গেছে, যার মধ্যে একদিনেই তোমার 2,40,400 এর বেশি কিন্তু কেস পাওয়া গেছে। এবং এই যে ইনক্রিজ রেটটা ওমিক্রনের, এর ইনক্রিজ রেটটা কিন্তু খুব প্রচুরভাবে বাড়ছে। এবং শুধুমাত্র যে ইউরোপ সেখানে না, এখানে কোথায় কোথায় বাড়ছে দেখো, ব্রিটেন, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, ইটালি, পর্তুগাল, স্পেন, এই সব জায়গাগুলো কিন্তু কোভিড-19 তো এটা একটা ভেরিয়েন্ট, সেখানে কিন্তু এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের যারা পলিসি মেকার্স, এদের কিন্তু স্টেপটা নিতে হবে, সাধারণ মানুষকেও নিতে হবে, পলিসি মেকার্সদেরও নিতে হবে, যে তারা কিন্তু যাতে সঠিকভাবে নির্বাচনটা করায়, যাতে কোনো প্রচুর গ্যাদারিং না হয়। এই কারণে নাহলে কিন্তু আবার ওমিক্রনটা চলে আসবে। ওমিক্রনের ব্যাপারে একটা জিনিস বলি, ওমিক্রন কিন্তু খুব যে সেভিয়ার, খুব যে ভয়ানক তেমন না, তবে এর যে ছড়িয়ে পড়ার না, ট্রান্সমিশনের যে রেশিওটা, সেটা কিন্তু প্রচুর বেশি, প্রায় 10 গুণ, ঠিক আছে? 10x টাইম কিন্তু এটা কিন্তু 10x টাইম কিন্তু এর বেশি করোনা ভাইরাসের থেকে। আচ্ছা, মানে করোনা ভাইরাসের থেকে, এটা করোনা ভাইরাস যেমন কোভিড-19 থেকে এটা বেশি, যেহেতু এটা একটা কোভিডেরই কিন্তু ভ্যারিয়েন্ট। আচ্ছা, আমাদের এখানে ইন্ডিয়াতে আরও 2টো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কী কী? আমাদের ইন্ডিয়াতে আরও 2টো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে কাপা আর ডেল্টা। তো কাপা আর ডেল্টা এবং আরেকটাই নতুন ভ্যারিয়েন্ট চলে এসছে। চলো, তো এইটা হচ্ছে, এইখানে হচ্ছে এই বিষয়গুলোই বলছে, এর থেকে বেশি কিছু নেই। তো এইখানে এইটুকুনি বলছে যে 130,000 হ্যাজ অলরেডি বিন রিপোর্টেড ফ্রম 22 স্টেটস। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে এখন 1300 কেস ধরা গেছে, এবং 22টা স্টেট থেকে 1300-র উপরে। এবার 1300 কেস মানে কি, 1300 কেস মিনিমাম হচ্ছে 5K-র উপরে কেস চলে গেছে, কিন্তু ওটা যারা টেস্টিং করিয়েছে, দেখিয়েছে, তাদের কিন্তু এটা দেখাচ্ছে যে 1300-র উপরে কিন্তু কেস চলে গেছে। হাইলি ট্রান্সমিটেবল নেচার অফ দ্য ভেরিয়েন্ট অ্যান্ড ইটস এবিলিটি টু কজ ব্রেক থ্রু ইনফেকশনস অ্যান্ড রিইনফেকশন। অর্থাৎ প্রথমে ইনফেকশন, রিইনফেকশন, প্রচুর ক্ষেত্রে কিন্তু এই যে ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু খুব দারুণভাবে একটা কিন্তু একটা এফেক্টিভ একটা ভাইরাস। তো এখানে কিন্তু লাস্ট পয়েন্ট যেটা, তো এইখানে মূলত এই কথাগুলোই বলছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তো লাস্ট পয়েন্ট যেটা বলছে, তো এখানে হচ্ছে জিন টার্গেট টেস্ট করাতে হবে RT-PCR এর মাধ্যমে। এবার RT-PCR মানে কি? RT-PCR মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেইন রিঅ্যাকশন। তো এই RT-PCR করানোর পর তো সে তো কোভিড টেস্ট, এবার কোভিড পজিটিভ হলেই সে যে ওমিক্রনও পজিটিভ বা ওমিক্রন এফেক্টেড, সেটা কিন্তু বোঝা যাবে না যদি
এস জেন টেস্ট হয়। এবার এস জেন কী, এই যে এখানে একটা এস জেন বলছে, এস জেন টার্গেট, অর্থাৎ এস জেনটা কি, এস জেনটা হচ্ছে এস জেনে যদি প্লাস হয়, ধরো প্রথমে সে কোভিড টেস্টে কোভিড পজিটিভ আসলো, তারপরে তাকে যদি এস জেন প্লাস হয় তাহলে তার মধ্যে ওমিক্রন থাকবে না, সে কোভিড হয়েছে, ওমিক্রন থাকবে না। এবং সেখানে যদি এস জেন না পাওয়া যায়, আরটিপিসিআর টেস্ট করে এস জেন যদি মাইনাস হয় তাহলে কিন্তু সেটাকে আবার জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য যাবে এবং সেখানে কিন্তু তোমার ভাইরাস থাকতে পারে, অর্থাৎ মানে এই ভ্যারিয়েন্টটা, ওমিক্রন ভ্যারিয়েন্টটা থাকতে পারে। তো এইটাই হচ্ছে বলা আছে। তো চলো লাস্ট একটা, এটা আরেকরকম করে করণ থাপার ইনি একটা জিনিস বলেছে যে ভ্যাকসিনেশন বুস্টার অ্যান্ড সাম হার্ট টক, অর্থাৎ আমরা জেনেছি যে ভ্যাকসিনেশনের বুস্ট দেওয়া হচ্ছে, ব্রিটেন আমেরিকা অলরেডি ভ্যাকসিনেশনের বুস্ট দেওয়া হচ্ছে। ভ্যাকসিনেশনের বুস্টটা কি না, ভ্যাকসিনেশনের বুস্টটা হচ্ছে যে আমাদের তো 2টো করে ডোজ হয়েছে, এবার আরেকটা সেকেন্ড ডোজ দেওয়া হবে, এবার আরেকটা সেকেন্ড ডোজ দেওয়া হবে। এবার সেকেন্ড ডোজের ব্যাপারটা কি, সেকেন্ড ডোজের যাদের দেওয়া হচ্ছে যাদের কোমরবিডিটি রয়েছে, কোমরবিডিটি কাদের রয়েছে, তারা ধরো একই সাথে 2টো বা 3টে ডিজিজ রয়েছে, কারো হার্টে অসুবিধা আছে, কিডনিতে অসুবিধা আছে, ফুসফুসে অসুবিধা আছে, যারা বয়সূর্ধ্ব, যারা কোমরবিডিটি আছে তাদের কিন্তু এটা দেওয়া হবে। এবার রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা জিনিস বলা হয়েছে যে 60 বছরের যাদের বেশি বয়স এবং যাদের কোমরবিডিটি রয়েছে, ডাক্তারের সার্টিফিকেট এনে তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন বুস্ট করা হবে। এইবার ইনি এখানে এই বিষয়টা সম্পর্কে, কোভ্যাক্সিন সম্পর্কে, এই লোকটা করণ থাপার ইনি একটু ক্রিটিসাইজ করছে এই কারণে যে সেটা কীভাবে বোঝা যাবে না। এবার এখানে মানে তিনি এই কথাটাই বলতে চাইছেন যে গভর্নমেন্ট বলেছেন যে 60 বছরের বয়সের ঊর্ধ্বে যাদের কোমরবিডিটি আছে তাদের দিতে হবে। এবার গভর্নমেন্ট কিছু রেগুলেশন করেছে। এবার করণ থাপার এই লোক বলছে, অথর বলছে যে তিনি এত যখন রেগুলেশন করেছে, এটা মানে হচ্ছে গভর্নমেন্টের প্ল্যানিংয়ের অভাব রয়েছে, গভর্নমেন্ট চাইছে যে আমি এটাকে অন্যভাবে দেবো। মানে একটা কথা কি, যত তুমি রেগুলেশন করবে তার মানে প্রসেসটা ডিলে হবে, দিতে পারছে না। তো তার মতে কিন্তু প্রসেসটা এই কারণে দেওয়া হচ্ছে। এবং তিনি আরও বিভিন্ন কথা বলছেন যে কোভ্যাক্সিনটা যে দেওয়া হয়েছে, তো কোভ্যাক্সিনে কী হয়েছে, কোভ্যাক্সিনের যে 3টে করে ফেজ হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো প্রথম 2টো ফেজের পর থার্ড ফেজ পুরোপুরি কমপ্লিট না করে কিন্তু কোভ্যাক্সিনটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণে কিন্তু তিনি বলতে চেয়েছেন যে পুরোপুরি তো এখন 3টে ফেজ কমপ্লিট হলো না, তার আগেই দেওয়া হলো, সেটা কথা না। তা তিনি এখানে গভর্নমেন্টকে মেনলি ক্রিটিসাইজ করছে, সোজা বাংলা পাতি বাংলা কথা হচ্ছে তিনি গভর্নমেন্টে এখানে কিন্তু তিনি ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, এখানে এই বিষয়টাই বলতে চেয়েছে, এমন কিছু বিষয় এখানে বলেনি। তো এখানে তিনি এটা বলতে চেয়েছে। ওকে, তো আচ্ছা দেখি এখানে পয়েন্টে আর কোনো পয়েন্ট আছে কি না। ফার্স্ট আচ্ছা হ্যাঁ, আবার দেখো এখানে এই জিনিসটা বলছে। তো ইনি এই মানে করণ থাপার ইনি গগনদীপ কাং এর সাথে একটা তিনি ইন্টারভিউ নিয়েছেন। গগনদীপ কাংকে বলে দিচ্ছে, গগনদীপ কাং হচ্ছে এমন একজন মানে সায়েন্টিস্ট। তো তিনিও কী করছে, তিনিও কিন্তু এই কোভ্যাক্সিনের কিন্তু বিরোধিতা করেছে। কোভ্যাক্সিন পুরোপুরি 3টে ফেজ কমপ্লিট না করে কী করে ভ্যাকসিনেশন করা হলো, এবং এই জিনিসটা বলতে চেয়েছে এটা একদমই ঠিক হয়নি যে কোভ্যাক্সিনের 3টে ফেজ কমপ্লিট না করতে কী করে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়ে গেল, এটা তিনি বলতে চেয়েছেন। মানে এখানে কোভ্যাক্সিনের উপর তিনি প্রশ্ন তুলেছেন, যে কোভ্যাক্সিন ক্লিয়ারেন্সের উপরে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছেন এই বিষয়গুলো। এবং করণ থাপার আর গগনদীপ কাং দুজনই হচ্ছে কোভ্যাক্সিনের উপর তিনি প্রশ্ন তুলেছেন। আচ্ছা, এরপরে তিনি কোমরবিডিটি এবং ভ্যাকসিন বুস্টার নিয়ে কী বলেছে। ভ্যাকসিন বুস্টার নিয়ে যেহেতু গভর্নমেন্ট একটা পলিসি এনেছে যে কোমরবিডিটি আছে 60 বছর ঊর্ধ্বে তাদেরই দেওয়া হবে, তো সেখানে তিনি বলেছেন যে এত কিছু বাবা নিয়ম রেগুলেশন কেন, 60 বছর ঊর্ধ্বে প্রত্যেককেই ভ্যাকসিন দাও না, বুস্টার প্রত্যেককে দাও, কোমরবিডিটি আছে, ডাক্তারের সার্টিফিকেট লাগবে, এত তুমি কেন প্ল্যানিং করছো, গভর্নমেন্ট এত কেন প্ল্যানিং করছে। তো করণ থাপারের বক্তব্য হচ্ছে গভর্নমেন্ট এত কেন প্ল্যানিং করছে, এর মানে গভর্নমেন্ট কোথাও গিয়ে ডিলে করবে, কোথাও গিয়ে দেবে না, এইসব বলছে। ঠিক আছে, তো এনার মতে যে তারা তো 60 বছরের ঊর্ধ্বে ফ্রন্ট ওয়ারিয়র্স যারা আছে, ডাক্তার, নার্স, পুলিশ, তাদেরকে দাও, এবং 60 বছর ঊর্ধ্বে একদম ধাবাধাপ দেওয়া শুরু করে দাও, অত তুমি কোনো রেগুলেশন এনো না। তবে এটাও ঠিক, ইনি গভর্নমেন্টকে একটু বেশি ক্রিটিসাইজ করেছে, কারণ অলরেডি প্রায় প্রচুর কোটি টাকা কিন্তু এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে লেগে গেছে। সুতরাং আবার আরেকটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করতে কিন্তু প্রচুর টাকা পয়সার ব্যাপার, এটা কিন্তু মুখের কথা না।
তো এই গেল আজকের মোটামুটি আর্টিকেল। আরেকটা আর্টিকেল, হ্যাঁ, এটা আমার লাস্ট আর্টিকেল। অ্যান আনফর্চুনেট আইডিওলজিক্যাল শিফট ইন দ্য জুডিশিয়ারি। অর্থাৎ এই যে এই ব্যক্তি, এনার নাম হচ্ছে কালেশ্বরম রাজ, ইনি লিখেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে দ্য স্পিচ বাই জাস্টিস এস আব্দুল নাজার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে দেখো, এই এস আব্দুল নাজির ইনি হচ্ছে এমন একটা লোক ইনি হচ্ছে একজন সুপ্রিম কোর্টের জাজ। এই এস আব্দুল নাজির, ইনি সুপ্রিম কোর্টের জাজ। ইনি কোথায় গিয়েছেন? ন্যাশনাল কাউন্সিল মিটিং ইন অখিল ভারতীয় অধিভক্ত পরিষদ। ভালো করে বুঝবে, অখিল ভারতীয় আধিভক্তি পরিষদে এই আমাদের যে জাজ এস আব্দুল নাজির, ইনি গিয়ে একটা কথা বলেছেন যে আমাদের যে একটা জুডিশিয়ারি আছে, তো বিচার ব্যবস্থাটা কিছু, যে বিচার ব্যবস্থা প্রচণ্ডভাবে পশ্চিমী ঘেঁষা, অর্থাৎ ওয়েস্টার্ন কালচারকে ফলো করছে। কারণ তুমি জানোই যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইউএস থেকে, ব্রিটেন থেকে কিন্তু আমাদের জুডিশিয়ারির বিভিন্ন স্ট্রাকচার এসছে। জুডিশিয়ারি মানে শুধু কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, টোটালটা তো না, একটা টোটাল বিচার ব্যবস্থা। অর্থাৎ কোর্ট এবং বিচার ব্যবস্থা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই যে সমস্ত বিচার ব্যবস্থা কিন্তু পশ্চিমী কোথাও থেকে এসেছে। সুতরাং তিনি চাইছেন যে আমাদের মধ্যে একটা শিফট করতে জুডিশিয়ারিতে, এবং যে আমাদের যে এনশিয়েন্ট ইন্ডিয়াতে যেসব মুনি ঋষিরা আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র, মনু সংহিতার মনু, এদের কাছ থেকে যে জুডিশিয়ারি নর্মসগুলোকে নিয়ে আমাদের জুডিশিয়ারিতে অ্যাপ্লাই করা। মূলত তিনি এটাই চাইছে যে অনেক দিন তো ওয়েস্টার্ন কালচার হয়েছে, এবার বাদ দাও, এবার ইস্টার্ন কালচার, আমাদের যে একটা ইন্ডিজিনিয়াস এনশিয়েন্ট ইন্ডিয়ার কালচার, সেটাকে তুমি আমাদের জুডিশিয়ারিতে আনো। কাকে কাকে বলছে দেখতে বুঝতে পারবা। দেখো এখানে বলছে মানু, কৌটিল্য, হ্যাঁ, ইয়াজনাভালকায়া, এইসব যে বিভিন্ন মুনি ঋষি ছিল, এদের যে বিভিন্ন ছিল, সেখান থেকে কিন্তু তিনি এই জিনিসটাকে নিতে চাইছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে সেটা আনবে, ভালো আছে, সেটা সব করবে, সেটা সব ঠিক আছে, কিন্তু মূল প্রবলেম যেটা হচ্ছে সেটা কৌটিল্যের অর্থশাস্ত্র, মনু সংহিতা কী হয়েছে, কিছু জায়গায়, এখানে কিছু পয়েন্ট যেখানে ক্রিটিসাইজ করা হয়েছে এনাকে, কিছু জায়গায় এখানে তারা একটু চাওভানিস্টিক, অর্থাৎ পুরুষতান্ত্রিকতা বেশি দেখিয়েছে। যেমন মনু সংহিতায় কিন্তু প্রচণ্ডভাবে একটা আমরা হিন্দু গোঁড়ামির বিষয় দেখতে পাই, এবং সেখানে কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু মহিলাদের যে একটা বিশাল বড় একটা নিয়ে জায়গায় যাব, সেই জায়গাটা কিন্তু তিনি দেখাতে চাননি। তো মূলত এই ব্যাপারটাই বলতে চেয়েছেন যে অর্থাৎ সে সময়কার যে এনশিয়েন্ট ইন্ডিয়ার কালচার, সে সময়টার কালচারটা কিন্তু একটু সেকেলে সত্যি কথা বলতে গেলে, হ্যাঁ, তাদের মধ্যে পোটেনশিয়াল আছে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের কালচারকে আমি যদি এখন ডাইরেক্ট এখানে নিয়ে আসি, অর্থাৎ সেসব কালচারে কিন্তু অনেক মেয়েদের ওপর রেস্ট্রিকশন আছে। তো আমরা জুডিশিয়ারিতে মেয়েদের উপর রেস্ট্রিকশন দিতে পারবো না। আমরা এখানে কি বলতে পারবো যে কোনো মেয়ে জাজ হবে না, মেয়ে উকিল হবে না? এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না। আবার মনু সংহিতাতে কিন্তু একটা উচ্চ বর্গের ধারণা দেখিয়েছে, সেখানে কিন্তু নিম্ন বর্গে কিন্তু তিনি একটু অচ্যুত করেছেন। এই জন্য আম্বেদকর সবার সম্মুখে মনু সংহিতা পুড়িয়েছিলেন। তো এই ব্যাপারগুলো বলা হচ্ছে। তো এইটাই হচ্ছে আজকের ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো বলো। এটা কিন্তু আমি আজকে তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো অ্যানালাইসিস করে দেবো, যে নিউজ পেপার যে অ্যানালাইসিস আছে সেটা আমি করে দেবো, লাইন বাই লাইন বলছি না। তো যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো সবাই ভালো থেকো। ওকে, বাই, চলো।